আসসালামু আলাইকুম। বিডিফিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। সারা দুনিয়ায় ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। ছাত্র নেতৃত্বাধীন রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছে বাংলাদেশ। 2024 সালে দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এই নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক এবং বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে চড়েছে, যা শিগগিরই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে। দক্ষিণ এশিয়ার এই দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় 12,70,00,000। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে, যার সঙ্গে রয়েছে ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা ন্যাশনাল সিটিজেন্স পার্টি। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে আছেন বিএনপির তারেক রহমান, যিনি দুর্নীতি বিরোধী প্রচারণাকে সামনে এনে জনমত করিয়েছেন। অন্যদিকে জামাতের আমির শফিকুর রহমান তার দলকে আধুনিক ও গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, মোতায়েন রয়েছে কয়েক লাখ নিরাপত্তা সদস্য। অনেকের মতে 2008 সালের পরেই প্রথম তুলনামূলকভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। ঢাকার গুলশানের ভোটার জয়নাব লুৎফুন্নাহার বলেন, ভোট দেয়া তার জন্য আবেগঘন ও ক্ষমতায়নের অভিজ্ঞতা। আমি চাই দেশ এগিয়ে যাক, সবাই যেন অধিকার ও স্বাধীনতা পায়, বলেন তিনি। শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলো বিরোধী দলের বর্জন ও কারচুপির অভিযোগে বিতর্কিত ছিল। 78 বছর বয়সী সাবেক এই নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মানবতা বিরোধী অপরাধে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার দল আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বলেন, এই নির্বাচন শুধু নিয়মিত ভোট নয়, এটি দেশের গণতন্ত্রের চরিত্র ও ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশ্লেষকদের মতে, জনগণের আস্থা পুনর্গঠিত হলে অর্থনৈতিক চাপ, যুবক বেকারত্ব ও জলবায়ু সংকটের মতো গভীর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকার কার্যকর ভূমিকা রাখতে পারবে। 300 আসনের জাতীয় সংসদের জন্য 2,000-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর হাতে গোনা শুরু হয়ে আজ শুক্রবার নাগাদ ফলাফল স্পষ্ট হতে পারে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি অভিযোগ করেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ভণ্ডুল করতে এবং মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত উস্কে দিতে ইসরায়েল পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালাচ্ছে। কাতারের দোহা সফরকালে আল জাজিরা আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা যখন সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই ইসরায়েল নানা অজুহাত তৈরি করে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। লারিজানি স্পষ্ট করেন, ইরানের আলোচনা কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। তবে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়ায় নিজেকে জড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তিনি দাবি করেন, ইসরায়েলের লক্ষ্য শুধু ইরান নয়, বরং কাতার, সৌদি আরব ও তুরস্ককেও চাপে ফেলা। জুন মাসে ইসরায়েলের হামলায় তেহরান ওয়াশিংটন সংলাপ কার্যত ভেঙে যায় বলেও তিনি উল্লেখ করেন। এদিকে ওমানে সাম্প্রতিক পরোক্ষ বৈঠকে উভয় পক্ষ বার্তা বিনিময় করেছে এবং এখনও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট প্রস্তাব পাওয়া যায়নি বলে জানান লারিজানি। তিনি বলেন, উভয় পক্ষই বুঝতে পেরেছে যে আলোচনাই উত্তম পথ এবং ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে চায় না। এ বিষয়ে কিছু কমন গ্রাউন্ড রয়েছে, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার প্রশ্ন আলোচনার বাইরে থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। তার ভাষায়, সমৃদ্ধকরণ প্রযুক্তিতে দক্ষ একটি দেশের পক্ষে তা শূন্যে নামানো অবাস্তব। যদিও বেসামরিক কাজে ব্যবহারের বিষয়টি যাচাইয়ের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণে ইরান উন্মুক্ত। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। দোহা সফরে তিনি হামাস নেতাদের সঙ্গেও বৈঠক করেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস মনে করছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়ে কিম জু একে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন। বৃহস্পতিবার সিওলে আইন প্রণেতাদের সঙ্গে এক গোপন ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, কিশোরী জু এখন উত্তরাধিকার নির্ধারণের পর্যায়ে প্রবেশ করেছে। পরে দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ পার্ক সে ওন ও লি সেওংগং
গণমাধ্যমকে তথ্য জানান বলে ইয়ন হাব বার্তা সংস্থা রিপোর্ট করেছে। লি সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান এবং কুমসুসান প্যালেস অফ দ্য সানে সফর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনে জু এর উপস্থিতি ক্রমেই জোরালোভাবে তুলে ধরা হচ্ছে। এমনকি কিছু নীতিগত বিষয়ে তার মতামত দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কুমসুসান প্যালেস উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যেখানে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুং ও তার ছেলে কিম জং ইলের মরদেহ সংরক্ষিত আছে। বিশ্লেষকদের ধারণা, চলতি মাসে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে যদি জু অংশ নেন বা কোনো আনুষ্ঠানিক পদবি পান, তাহলে তাকে উত্তরসূরি করার জল্পনা আরও জোরালো হবে। জু এর বয়স আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ধারণা করা হয় তিনি এখনও কিশোরী। 2022 সালে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন তিনি। এরপর থেকে বিভিন্ন সামরিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাবার সঙ্গে তাকে দেখা গেছে। জানুয়ারিতে বড় ক্যালিবারের একাধিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থার পরীক্ষায়ও তিনি উপস্থিত ছিলেন। এছাড়া গত সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে বাবার সঙ্গে সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন তিনি। একই ব্রিফিংয়ে NIS আরও জানায়, কিম জং উন বর্তমানে এমন একটি বড় সাবমেরিন নির্মাণে তদারকি করছেন যা প্রায় 10টি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হতে পারে এবং পারমাণবিক রিঅ্যাক্টর চালিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক শুভেচ্ছা বার্তায় তিনি ইরানি সরকার ও জনগণকে এই ঐতিহাসিক দিবসের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। আরাকচির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বার্তায় বলা হয়, ওয়াং ই তার বার্তায় ইরান চীন সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ের বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করেন এবং দুই দেশের শীর্ষ নেতাদের অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে চীন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আগ্রহী। বার্তায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার কথাও গুরুত্ব পায়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার টেলিগ্রাম চ্যানেলে জানান, মালয়েশিয়া, বেলারুশ, কিউবা ও ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে ইরানের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন দেশের পক্ষ থেকে প্রেরিত এসব শুভেচ্ছা বার্তা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। ইরানের বার্তা সংস্থা মেহরও জানিয়েছে, উল্লেখিত দেশগুলোর বাইরে আরও কয়েকটি দেশ বুধবার ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে তেহরানকে শুভেচ্ছা জানিয়েছে। প্রতি বছর 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয় দিবস উদযাপন করে ইরান, যা দেশটির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।